এখন শুনবেন আজকের গল্প। ওকে নিয়েই যাচ্ছি তিরোলে, পাগলাকালীর বালা আনতে। ওরই জন্যে। আমার বোন, কাল অমাবস্যা আছে, কাল বালা পরা নিয়ম। ওর চুল ধরুন, গায়ে হাত দেবেন না, কামড়ে দেবে। কিন্তু আমি কোনো কিছু বাধা দেওয়ার আগেই মেয়েটি আমায় ঠেলে গরুর গাড়ির সামনের দিকে গিয়ে পৌঁছলো এবং গাড়ি থেকে লাফ দিয়ে পড়ল। হতভম্ব গাড়োয়ান গরুর কাঁধ থেকে জোয়াল নামাবার আগেই আমিও মেয়েটির দাদা দুজনেই গাড়ি থেকে লাফিয়ে পড়লাম। সকলের সঙ্গে আলাপ হলো পূর্ণিমা। ওরা সব এসেছে কেন জানেন? আমায় নাকি সব দেখতে এসেছে। আমি বললাম, আমি তো ভাই আপনাদের মতোই মেয়ে, দুখানা হাত, দুখানা পা, আমায় আবার দেখবার কি আছে? পূর্ণিমার শাড়ি ব্লাউজে খুব একটা বেশি রক্ত নেই, কেবল শাড়ির সামনের দিকটাতে যেন ছিটকে লাগা রক্ত খানিকটা। হতভাগিনী রাত্রে কোনো এক সময় এই বিভৎস কাণ্ড ঘটিয়েছে। নিজের হাতে ভাইকে খুন করে ঘরের মেঝেতে অঘরে নিদ্রায় অভিভূতা। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে আজ শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী তিরোলের বালা। গল্প পাঠ ও লেখকের ভূমিকায় আমি সায়ন্তন। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ। প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। মার্টিন কোম্পানির ছোট লাইন। গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনো ছাড়বার ঘন্টা পড়েনি। এ নিয়ে গাড়ির লোকজনের মধ্যে নানা রকম মতামত চলছে। অমশাই, বরগেছে নেমে যাব, প্রায় 5 মাইল। 4টে বাজে, এখনো গাড়ি ছাড়বার নামটি নেই। কখন বাড়ি পৌঁছবো ভাবুন তো। এদের কাণ্ডই তো এই রকম। আসুন না, সবাই মিলে একটু কাগজে লেখালেখি করি। সেদিন বরগেছে স্টেশনে 2টো ট্রেনের লোক এক ট্রেনে পুরলে, দাঁড়াবার পর্যন্ত জায়গা নেই। তাও কদমতলায় এলো 1 ঘন্টা লেট। ওই অফিসের সময়টা একটু টাইম মতো যায়, তারপর সব গাড়িরই সমান দশা। আহ, কি ভুল যে করেছি মশাই এই লাইনে বাড়ি করে। রিটায়ার করলাম, কোথায় বাড়ি করি কোথায় বাড়ি করি। আমার শ্বশুর বললেন তার গ্রামে বাড়ি করতে। সে কোথায় মশাই? এই প্রসাদপুর, যেখানে প্রসাদপুরের ঠাকুর আছেন। মেয়েদের ছেলেপুলে না হলে মাদুলি নিয়ে আসে। হাওড়া ময়দান থেকে 25 মাইল, বেশি না। ভাবলাম কলকাতার কাছে সস্তা গন্ডা হবে, পাড়াগা জায়গা, শ্বশুরবাড়ির সবাই রয়েছেন। তখন কি মশাই জানি, 3-4 হাজার টাকা খরচ করে বাড়ি করলুম। দেখছি যেমনি ম্যালেরিয়া তেমনি যাতায়াতের কষ্ট। 25 মাইল আসতে 25 খেলা খেলছে। এই স্টুপিড গাড়িগুলো। 25 কি স্যার, 3-25-75 খেলা বলুন। আমারও পৈতৃক বাড়ি ওই প্রসাদপুরের কাছে নরোত্তমপুর। ডেলি প্যাসেঞ্জারি করি, কান্না পায় এক এক সময়। এই লাইনের ট্রেন মানেই দেরি, সময়ের কোনো ঠিক নেই। ঠিকই বলছেন। আজ আবার কত রাত হবে কে জানে। আমি যাচ্ছিলাম চাঁপাডাঙ্গা, এই লাইনের শেষ স্টেশন। শেষ স্টেশন বলছেন? সন্ধ্যের পর ওদিকটায় পৌঁছনো ভালো না বাবু। আর বলবেন না, ভয় তো আমারও লাগছে। স্টেশন থেকে আবার 4 মাইল যেতে হবে। 4 মাইল? এই সময় নদীর ধারে যাওয়া সাহস আছে বটে আপনার। অনেক মাসিমা থাকেন দামোদর নদীর এপারে। এই সমস্যায় নাকি খুব অসুস্থ, চিঠি পেয়েই রওনা হয়েছি আর কি। হ্যাঁ, তাহলে তো দেরি হলে বিপদ। এই কথাবার্তা শুনেই তো ভয়টা আরো বাড়ছে। যেরকম আপনারা বলছেন, কখন পৌঁছবো কে জানে। এই সময় খেয়াল করলাম কামরার এক কোণের বেঞ্চিতে দুজন বসে আছে। একজন যুবক আর তার সঙ্গে 17-18 বছরের একটি মেয়ে। ওরা কে বাবু? জানি না, তবে মেয়েটি বেশ সুন্দরী। পরনে সিল্কের ছাপা শাড়ি, পায়ে মাদ্রাজি চটি, চুলগুলো যেন আগোছালোভাবে বাঁধা। গ্রাম্য মেয়ে নয় দেখছি। না, সে জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে, একটুও কথা বলছে না।
যুবকটি মাঝে মাঝে আমাদের কথাবার্তা শুনছে, মাঝে মাঝে বাইরের দিকে তাকিয়ে ধূমপান করছে। ভাই বোন নাকি? কে জানে। গাড়ি ছেড়ে 3-4টে স্টেশন এলো। পান, পটল, আলু, মাছের পুঁটলি হাতে ডেলি প্যাসেঞ্জারের দল ক্রমে নেমে যাচ্ছে। বাকি দল এখনো সামনাসামনি বেঞ্চিতে মুখোমুখি বসে কোচার কাপড় মেলে তাস খেলছে। মাঝে মাঝে ওদের হুঙ্কার শোনা যাচ্ছে। ইঞ্জিনের ঝকঝক শব্দ ভেদ করে 2 হার্টস, নো ট্রাম, 3 স্পিডস। যখন জাঙ্গিপাড়া গাড়ি এসে দাঁড়িয়েছে তখন বেলা যায়। জাঙ্গিপাড়া স্টেশনের সামনে বড় দিঘিটার ধারের তালগাছগুলোর গায়ে রাঙা রোদ। শেষ ডেলি প্যাসেঞ্জারটি জাঙ্গিপাড়ায় নেমে যাওয়াতে গাড়ি প্রায় খালি হয়ে গেল। একেবারে খালি নয়, কারণ রইলাম কেবল আমি। কোণের বেঞ্চির দিকে চেয়ে দেখি সেই যুবক ও তার সঙ্গিনীটিও রয়েছেন। এতক্ষণ ডেলি প্যাসেঞ্জারদের গল্পগুজব শুনতে শুনতে আসছিলাম বেশ। এখন তারা সবাই নেমে গেছে, আমি প্রায় একা। এখন স্বভাবতই যুবক ও মেয়েটির প্রতি মনোযোগ আকৃষ্ট হলো। মেয়েটি বিবাহিতা নয়, সে তো বেশ দেখেই বুঝতে পারা যাচ্ছে। তবে ওদের সম্বন্ধ কি ভাই বোন কিংবা মামা ভাগ্নি? মেয়েটি বেশ সুন্দরী। ছোকরা মেয়েটিকে ভুলিয়ে নিয়ে পালাচ্ছে না তো? না, আশ্চর্য নয়, আজকালকার ছেলে ছোকরাদের কাণ্ড তো। যাকে, আমার সেসব ভাবনার দরকার কি? নিজের কি হবে তার নেই ঠিক। সন্ধে তো হয়ে এলো। মাসিমাদের গ্রাম স্টেশন থেকে 2-3 মাইল, পথ সুগমও নয়। ট্রেন আটপুর এসে দাঁড়ালো। জাঙ্গিপাড়ার পরে স্টেশন, তারপর ছাড়ল। বড় বড় ফাঁকা রাঢ় দেশের মাঠে সন্ধ্যা নেমে আসছে। লাইনের ধারে কচ্চিৎ ক্ষুদ্র ক্ষুদ্র চাষা গাঁ লাউলতা চালে উঠেছে। একটা ছোট্ট গ্রাম্য হাট ভেঙে লোকজন ধামা চেঙারি মাথায় ফিরছে। আবার মাঠ, জাম গাছের মাথায় কালো বাদুড় উড়ে এসে বসেছে। খালের ধারে মশাল জেলে জেলেরা মাছ ধরবার চেষ্টা করছে। আবার সহযাত্রীদের দিকে চাইলাম। দুজনে পাশাপাশি বসে আছে, কিন্তু দুজনেই জানলার বাইরে চেয়ে রয়েছে। একটা কথাও শুনলাম না ওদের মধ্যে। ছেলেটা মেয়েটিকে নিয়ে পালাতে পালাতে দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। বেশ সুন্দর চেহারা দুজনেরই। না, মামা ভাগ্নি বা ভাই বোন নয়, নিয়ে পালানোই ঠিক। কিন্তু এদিকে ওরা যাবে কোথায়? মার্টিন কোম্পানির ছোট লাইন তো আর 2টো স্টেশন গিয়ে রাঢ় দেশের অজপাড়া গাঁ আর দিগন্তব্যাপী মাঠের মধ্যে গিয়ে শেষ হয়েছে। এই দুটি শৌখিন পোশাক পরা তরুণ তরুণীর পক্ষে সে অঞ্চল নিতান্ত খাপছাড়া ও অনুপযোগী। যাকে, আমার কেন ওসব ভাবনা? পিয়াসারা স্টেশনের সিগন্যালের সবুজ আলো দেখা দিয়েছে। সামনে ভয়ানক অন্ধকার রাত্রি। নিতান্ত দুর্ভাবনায় পড়ে গেলাম। রাঢ় দেশের মাঠের ওপর দিয়ে রাস্তা, সঙ্গে ব্যাগে কিছু টাকা কড়ি আছে। শুনেছি হুগলি জেলার এদিকে চুরি ডাকাতি নাকি অত্যন্ত বেশি। মেসমশায়ের চিকিৎসার জন্য মাসিমা কিছু টাকার দরকার বলে লিখেছিলেন। মাই টাকাটা দিয়েছে। ধনে প্রাণে মারা না পড়ি শেষকালে। হঠাৎ আমার সহযাত্রী যুবকটি আমার দিকে চেয়ে বললে, চাঁপাডাঙ্গা স্টেশন থেকে নদীটা কত দূরে বলতে পারেন স্যার? তা নদী প্রায় আধ মাইল। নৌকা পাওয়া যায় খেয়ার? এখন নদীতে জল কম, নৌকো বোধহয় আছে। যুবকটি আর কোনো কথা না বলে আবার বাইরের দিকে চেয়ে রইল। আমার অত্যন্ত কৌতূহল হলো। একবার জিজ্ঞেস করে দেখি না ওরা কোথায় যাবে। কিন্তু ওদের দিক থেকে কথাবার্তার ভরসা না পেয়ে চুপ করে রইলাম। পিয়াসারা স্টেশনে গাড়ি এসে দাঁড়ালো। বিশেষ কেউ নামলো উঠল না, ছোট স্টেশন। যুবকটি আমায় জিজ্ঞাসা করল, আচ্ছা স্যার, ওপারে গাড়ি পাওয়া যায়? কি গাড়ির কথা বলছেন? লোকটা বলে কি? এই যে কোনো গাড়ি, মোটর, বাস কি ঘোড়ার গাড়ি?
হ্যাঁ, এই অজপাড়া গায়ে ওদের জন্য মোটরের বন্দোবস্ত করে কে রাখবে বুঝতে পারলাম না। বললাম, না মশাই, যতদূর জানি ওসব পাবেন না সেখানে। পাড়াগা জায়গা, রাস্তাঘাট তো নেই। এবার ওদের গন্তব্য স্থান সম্বন্ধে আমার কৌতূহল অতি কষ্টে চেপে গেলাম, কিন্তু যুবকটি পরমুহূর্তেই আমার সেই কৌতূহল মেটাবার পথ পরিষ্কার করে দিল। জিজ্ঞেস করল, স্যার, ওখান থেকে তিরোল কত দূর হবে জানেন? অত্যন্ত আশ্চর্য হয়ে ওর মুখের দিকে চাইলাম। তিরোল যাবেন নাকি? সে তো অনেক দূর বলেই শুনেছি। আমিও এদেশে প্রায় নতুন, ঠিক বলতে পারবো না, তবে 5-6 ক্রোশের কম নয়। যুবকের মুখে উদ্বেগ ও চিন্তার রেখা ফুটে উঠল। আমার দিকে একটু এগিয়ে এসে বলল, যদি কিছু মনে না করেন স্যার, একটা কথা বলবো। তবে ইলোপমেন্টই হবে যা আন্দাজ করেছিলাম, কিন্তু তিরোলে কেন? সেখানে তো লোকে যায় অন্য উদ্দেশ্যে। বললাম, হ্যাঁ বলুন না, বলুন। যুবকটি মেয়েটির দিকে আঙুল তুলে বলল, ওকে নিয়েই যাচ্ছি তিরোলে, পাগলাকালীর বালা আনতে, ওরই জন্যে। আমার বোন, কাল অমাবস্যা আছে, কাল বালা পরা নিয়ম। বাধা দিয়ে বললাম, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মেয়েটি কি? চুপ করে আছে এখন প্রায় 2 মাস, কিন্তু যখন ক্ষেপে ওঠে তখন ভীষণ হয়ে ওঠে। সামলে রাখাই কঠিন। এত রাত হয়ে যাবে তো বুঝতে পারিনি। সবাই বলছিল স্টেশন থেকে বেশি দূর নয়। আপনারা আসছেন কোত্থেকে? অনেক দূর থেকে স্যার, ধানবাদের কাছে সয়ালডি কলিয়ারি। এদিকের খবর তো কিছুই জানি নে। লোক যেমন বলেছে তেমন শুনেছি। কি করি এখন? ওই মেয়ে সঙ্গে, বিদেশ বিভূই জায়গা, বড় বিপদে পড়ে গেলাম যে। চুপ করে ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম। ছোকরা বেশ বিপদে পড়ে গেছে। ওর কথা শোনার পর থেকে মেয়েটির দিকে চেয়ে দেখছি। চমৎকার দেখতে মেয়েটি, ধপধপে ফর্সা রং, বড় বড় চোখ, ঠোঁটের দুটি প্রান্ত ওপর দিকে কেমন একটু বাঁকানো, তাতে মুখশ্রী আরো কি সুন্দর যে দেখাচ্ছে। অমন সুন্দরী মেয়ে নিয়ে এই বিদেশে রাত্রিকালে মাঠের মধ্যে দিয়ে 5-6 ক্রোশ রাস্তা গাড়ি ভাড়া করে গেলেও বিপদ কাটল বলে মনে করবার কারণ নেই। এক চাঁপা ডাঙাতে কোথাও থাকা, কিন্তু পাড়া গাঁয়ে অপরিচিত লোকদের, বিশেষ করে যখন শুনবে যে মেয়েটি পাগল, তখন ওদের রাত্রে আশ্রয় দেওয়ার মতো উদারতা খুব কম মানুষেরই হবে। যুবকটিকে বললাম, চাঁপা ডাঙাতে কোনো লোকের বাড়ি আশ্রয় নেবেন রাতে? চেষ্টা করে দেখব। না স্যার, না, ওকে অপরিচিত লোকের মধ্যে রাখতে পারবো না। তাহলেই ওর মেজাজ খারাপ হয়ে উঠবে। আমি ছাড়া আর কারোর কাছে খাবে না পর্যন্ত। যে কোনো তুচ্ছ ব্যাপারে ও ভীষণ ক্ষেপে উঠতে পারে। সে ভরসা আমি করি না স্যার। ও সে মূর্তি দেখলে আমি যে ওর দাদা, আমি পর্যন্ত দস্তুর মতো ভয় পাই। সে না দেখাই ভালো। ও অন্য মানুষ হয়ে যায় একেবারে। চাঁপাডাঙ্গা স্টেশনে গাড়ি এসে দাঁড়ালো। রাত্রির অন্ধকার এখনো ঘন হয়ে নামেনি, তবে কৃষ্ণা চতুর্দশীর রাত্রি। অনুমান করা যায় কি ধরনের হবে আর একটু পরে। চাঁপাডাঙ্গা স্টেশনের কাছে লোকের বাড়িঘর বেশি নেই। খান কতক বিচুলি ছাওয়া ঘর, অধিকাংশ পানবিড়ি, মুড়ি মুড়কি কিংবা মুদিখানা দোকান, একটা সাইকেল সারানোর দোকান, একটা হোমিওপ্যাথিক ডাক্তারখানা, ডাক্তারখানার একপাশে স্থানীয় ডাকঘর, একটা পুকুর, পুকুরের ওপারে 2-1খানা চাষাভুষো লোকের ঘর। আমরা টিকিট দিয়ে সবাই স্টেশনের বাইরে এলাম। সামনেই 2-3খানা ছইওয়ালা গরুর গাড়ি দেখে আমার দুর্ভাবনা অনেকটা কমে গেল। কিন্তু যখন তাদের জিজ্ঞাসা করে জানলাম নদী ধার পর্যন্ত তারা যায়, নদী পার হওয়ার উপায় নেই, তখন আমি আমার সঙ্গীটিকে বললাম, কি করবেন? নয়তো স্টেশনেই থাকবেন রাতে? না স্যার, কাল অমাবস্যা, আমায় তিরোল পৌঁছতেই হবে কাল। এখানে থাকলে কাজ হবে না। আপনি আর একটু কষ্ট করুন স্যার, আমার সঙ্গে চলুন। আপনাকে যখন পেয়েছি ছাড়তে পারবো না। আপনি না দেখলে কোথায় যাই বলুন? আমি বড় বিপদে পড়ে গেলাম। ওদিকে মেসমশায়ের অসুখ,
সেখানে পয়সা কড়ি নিয়ে যত শিগগির হয় পৌঁছানো দরকার। আর এদিকে এই বিপন্ন যুবক ও তার বিকৃত মস্তিষ্কার তরুণী ভগিনী, ছেড়েই বা এদের দিই কি করে এই অন্ধকার রাত্রে? না 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 না, তা হয় না, সঙ্গে যেতেই হবে। মেসমশাইয়ের অদৃষ্টে যাই ঘটুক। এদিকে এদিকে রসিকপুর যাবেন বাবু, রসিকপুর মদনপুর মদনপুর মদনপুর। রসিকপুরের গাড়ি ছাড়বে বাবু, এদিকে আসেন, এদিকে আসেন। গরুর গাড়ির গাড়োয়ানেরা কিন্তু ভরসা দিল। তিরোলের বাঁধা রাস্তা, নদী পেরিয়ে গাড়ি পাওয়া যায়, পালকি পাওয়া যায় একটু খোঁজ করলেই। হরদম লোক যাচ্ছে সেখানে, ভয়ভীতি কিছুই নেই। নদীর খেয়া থেকে বড় জোর 2 ঘন্টার রাস্তা। নদীর ধার পর্যন্ত একখানা ছইওয়ালা গরুর গাড়িতে আমরা 3 জন এলাম। সারা ট্রেনে মেয়েটি কথা বলেনি, অন্তত আমি শুনিনি। ছইয়ের মধ্যে বসে সে প্রথম কথা বলল। যুবকটির দিকে চেয়ে বলল, দাদা, আমার যে খুব শীত করছে, তোমার শীত করছে না? সুন্দর গলার স্বর, যেন সেতারে ঝংকার দিয়ে উঠল। আমি সহানুভূতির চোখে তরুণীর দিকে চাইলাম। আহা, এমন সুন্দরী মেয়েটি কি অদৃষ্ট নিয়েই জন্মেছে। বললাম, শীত করতে পারে, নদীর হাওয়া বইছে, সঙ্গে কিছু আছে গায়ে দেওয়ার? না, গায়ে দেবার কিছু ধরুন এ বৈশাখ মাসে তো আনিনি। বিছানায় চাদরখানা পেতে গাড়িতে বসেছিলাম, ওখানা গায়ে দে। কি নদী দাদা? বেশ স্বাভাবিক সুরে সহজ ধরনের কথাবার্তা। আমি বললাম, দামোদর। বল্লভপুরে যে দামোদর, আমি জানি, খুব বড় নদী, তাই না দাদা? আমি ছেলেবেলায় দেখেছি। দামোদরের ধারে বল্লভপুর বলে গ্রাম, বর্ধমান জেলায়। সেখানে আমার মামার বাড়ি কি না? মানে আমি সেখানে 2 বার গিয়েছিলাম ছেলেবেলায়। খেয়ায় নদী পার হওয়ার সময় পূর্ণিমা ওর দাদাকে বলল, ও দাদা, ভয় করছে তো, ডুবে যাব না তো? ও দাদা, নৌকো দুলছে যে। ডুবে যাবি কেন? চুপ করে বসে থাক, দুলছে তো কি? ওপারে গিয়ে আমরা দেখি গাড়ি ঘোড়া তো দূরের কথা, একটা মানুষ পর্যন্ত নেই। খেয়ার মাঝি লোকটা ভালো, সে আমাদের অবস্থা দেখে বলল, দাঁড়ান বাবু মশাইরা, শ্যামকুরের গোয়ালপাড়ার গরুর গাড়ি পাওয়া যায়, আমি ডেকে দিচ্ছি, আপনারা নৌকোতেই বসুন। দাদা, কিছু খাবে না? খাবার রয়েছে তো। পরে আমার দিকে চেয়ে বলল, আপনিও খান, অনেক খাবার আছে। হ্যাঁ হ্যাঁ, দে না, দে, ওনাকে দে। তুইও খা, কিছুই তো খাসনি, পৌঁছতে অনেক রাত হয়ে যাবে। পূর্ণিমা একটা ছোট্ট পুঁটুলি খুলে আমাদের সবাইকে লুচি, পটল ভাজা, আলু চচ্চড়ি ও মিহিদানা পরিবেশন করে দিল। বলল, দেখো তো দাদা, মিহিদানাটা খারাপ হয়ে যায়নি তো? কোথাকার মিহিদানা? বর্ধমান থেকে কেনা, আসবার সময়। খারাপ হয়নি, দেখুন তো মুখে দিয়ে। আজ যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ভাবিনি এমন একটি সন্ধ্যার কথা। ভাবিনি যে দামোদর নদীর ওপর নৌকোতে বসে একটি অপরিচিত যুবক ও একটি অপরিচিতা তরুণীর সঙ্গে খাবার খাবো এভাবে। কেমন একটি শান্ত পরিবেশ, যেন বাড়িতে মা বোনের মধ্যেই আছি। বড় ভালো লাগছিল। কিন্তু পরবর্তী বেদনাদায়ক অভিজ্ঞতার পটভূমিতে ফেলে আজ যখন আবার সেই সন্ধ্যাটির কথা ও আমার সেই তরুণ সঙ্গীদের কথা এখন ভাবি, তখন মনে হয় সেদিন তাদের সঙ্গে দেখা না হওয়াই উচিত ছিল। একটা দুঃখজনক করুণ স্মৃতির হাত থেকে বাঁচা যেত তাহলে। আমাদের খাওয়া শেষ হয়ে গেছে। এমন সময় গরুর গাড়ি নিয়ে খেয়ার মাঝি ঘাটের ধারে দামোদরের বিস্তৃত বালির চরে এসে হাজির হলো। তিরোল যাবার ভাড়া ধার্য করে আমরা গাড়িতে উঠে পড়লাম। খেয়ার মাঝিকে তার পরিশ্রমের জন্য কিছু বকশিস দেওয়াও বাদ গেল না। গাড়োয়ান বললে, বাবু, ভুল হয়ে গিয়েছে, বাড়ি থেকে তামাকের টিনটা নেওয়া হয়নি,
গাড়ি গাঁয়ের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে যাই, বেশি দেরি হবে না বাবু। শামকুড় গ্রামের মধ্যে গাড়ি ঢুকল। আমবাগান, বাঁশবন, লোকের বাড়ি ঘরের পেছন দিয়ে রাস্তা। ঘরের দাওয়ায় মেয়েরা রান্না করছে। তারপর আবার মাঠ, আখের ক্ষেত, পাট ক্ষেত, মাঠের মধ্যে দিয়ে চওড়া সাদা রাস্তা আমাদের সামনে বহু দূর চলে গেছে। রাঢ় দেশের মাঠ, বন জঙ্গল খুব কম, এখানে ওখানে মাঝে মাঝে দু চারটে কলা গাছ ছাড়া। পূর্ণিমা আমায় বললে, আপনার মাসিমার বাড়ি এখান থেকে কত দূর হবে? সে তো এদিকে নয়, দামোদরের ওপারে, স্টেশনের পূর্ব দিকে প্রায় 2 ক্রোশ দূরে। আপনাকে তো আমরা কষ্ট দিলাম। কি আর কষ্ট, আপনার কাজ শেষ হয়ে গেলে কাল আপনাদের গাড়িতে তুলে দিয়ে মাসিমার বাড়িতে গেলেই হবে। পূর্ণিমা মুখে আঁচল দিয়ে ছেলে মানুষই হাসির ফোয়ারা ছুটিয়ে দিল। হঠাৎ বলল, কি আর কষ্ট না, আমাদের কাজ শেষ হলে আমাদের গাড়িতে তুলে দিয়ে ওর হাসির অদ্ভুত ধরনের উচ্ছ্বাস ও সৌন্দর্য আমাকে বড় মুগ্ধ করল। এমন হাসি কোনো দিন আমি হাসতে দেখিনি, কিন্তু সঙ্গে সঙ্গে মনে হলো এ অপ্রকৃতিস্থের হাসি। স্থির মস্তিষ্ক মেয়ে হলে এ ধরনের হাসি হাসত না, অন্তত এই জায়গায়, এই অবস্থায়। হঠাৎ ওর দাদা অন্ধকারের মধ্যে আমার গা টিপল। ব্যাপার কি? আমার ভয় হলো, মেয়েটি ভালো অবস্থায় আছে তো? আমি কোনো কথা না বলে চুপ করে রইলাম। কি জানি মেয়েটির কেমন মেজাজ, কোন কথা তার মনে কিভাবে সাড়া জাগাবে যখন জানি না, তখন একদম কথা না বলাই নিরাপদ। মনে মনে ভাবলাম, এমন সুন্দর মেয়ে কি খারাপ অদৃষ্ট নিয়ে এসেছিল পৃথিবীতে, যে তার অমন সুন্দর প্রাণ ভরা হাসি তাতে মনে আনন্দ নয়, ভয় আনে। গাড়িতে কিছুক্ষণ কেউ কথা বলল না, সবাই চুপচাপ। মাঠ ভেঙে গরুর গাড়ি আপন পথে চলেছে। বোধহয় আমার একটু তন্দ্রা বেশ হয়ে থাকবে, হঠাৎ কেন ঘুমটা ভেঙে গেল। গাড়ির ছইয়ের মধ্যে অন্ধকার। আমার মনে হলো সেই অন্ধকারের মধ্যে তরুণী এবং তার দাদার মধ্যে যেন একটা হাতাহাতি ব্যাপার চলছে। তরুণীর মুখে কষ্টকর আহ শব্দ আমার কানে যেতেই আমি পিছন ফিরে চাইলাম, কারণ আমি বসেছি ছইয়ের সামনে আর ওরা বসেছে গাড়ির পিছন দিকটায়। সেদিকে বেশি অন্ধকার, কারণ ছইয়ের ওই দিকটা চাঁচের পর্দা আঁটা। আমি কোনো কথা বলবার আগেই যুবকটি চাপা উদ্বেগের সুরে বলল, ধরুন ওকে, ধরুন, ও গাড়ি থেকে নেমে পড়তে চাইছে, ধরুন। চাপা সুরে কথা বলবার কারণ বোধহয় গাড়ির গাড়োয়ানের কানে যাতে কথাটা না যায়। আমি হতভম্ব হয়ে মেয়েটির গায়ে হাত দেব কি করে ভাবছি, এমন সময় যুবকটি বেদনার্ত কণ্ঠে বলল, কামড় দিয়েছে হাতে, ধরবেন না, ধরবেন না। ততক্ষণে গাড়োয়ান গাড়ি থামিয়ে ফেলেছে। আমাদের দিকে চেয়ে বলল, কি বাবু, কি হয়েছে? গাড়োয়ানের কথায় উত্তর দেবার সময় বা সুযোগ তখন আমার নেই, কারণ মেয়েটি আমায় ঠেলে বাইরের দিকে আসতে চাইছে, অন্ধকারের মধ্যে। ওর দাদা বলল, ওর চুল ধরুন, গায়ে হাত দেবেন না, কামড়ে দেবে। কিন্তু আমি কোনো কিছু বাধা দেওয়ার আগেই মেয়েটি আমায় ঠেলে গরুর গাড়ির সামনের দিকে গিয়ে পৌঁছলো এবং গাড়ি থেকে লাফ দিয়ে পড়ল। হতভম্ব গাড়োয়ান গরুর কাঁধ থেকে জোয়াল নামাবার আগেই আমিও মেয়েটির দাদা দুজনেই গাড়ি থেকে লাফিয়ে পড়লাম। মাঠের মধ্যে অন্ধকার তত নিবিড় নয়, কিন্তু মেয়েটির কোনো পাত্তা কোনো দিকে পাওয়া গেল না। আমার বুদ্ধি শুদ্ধি লোপ পেয়ে গেছে, এবং বোধহয় মেয়েটির দাদারও। এই সময় কিন্তু আমাদের গাড়োয়ান যথেষ্ট সাহস ও উপস্থিত বুদ্ধির পরিচয় দিল। সে ততক্ষণে ব্যাপারটা আন্দাজ করে ফেলেছে। তিরোল যারা যায় তাদের মধ্যে কেউ না কেউ যে অপ্রকৃতিস্থ থাকবেই, এ তথ্য তাদের অজানা নয়। তবে আমাদের তিনজনের মধ্যে কে সেই লোক, এটাই বোধহয় এতক্ষণে ঠাহর করতে পারেনি। গাড়োয়ান তাড়াতাড়ি বলল,
বাবু বাবু শিগগির চলুন, কাছেই পাতিহালের খাল, সেদিকে উনি যেন না যান। টিপকলের আলোটা জ্বালুন বাবু, আলোটা জ্বালুন। এমন হতভম্ব হয়ে গেছি আমরা যে যুবকের পকেটে টর্চ রয়েছে সে কথা দুজনের কারোরই মনে নেই। সবাই ছুটলাম গাড়োয়ানের পিছু পিছু। প্রায় কিছুটা আন্দাজ পথ ছুটে যাওয়ার পরে একটা সরু খালের ধারে পৌঁছলাম। তার দুপারে গাছপালায় নিবিড়, ভারী কিন্তু ফাঁকা। তন্ন তন্ন করে ঝোপঝাড়ের আড়াল খুঁজে চিৎকার করে ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া গেল না। সব ব্যাপারটা এত অল্প সময়ের মধ্যে ঘটে গেল যে এতক্ষণে ভেবে দেখারও অবকাশ পাওয়া যায়নি জিনিসটার গুরুত্ব কতটা বা এ থেকে কত কি ঘটতে পারে। পূর্ণিমার দাদা প্রায় কাঁদো কাঁদো সুরে বললে, গাড়োয়ান, আর কোনো দিকে জলা আছে? হ্যাঁ, না বাবু, কাছে পিঠে আর জলা নেই, তবে খালের ধারে আপনাদের মধ্যে একজন দাঁড়িয়ে থাকুন, আমরা বাকি দুইজন বরং অন্যদিকে যাই। আমি খালের ধারেই রইলাম, কারণ যুবকটি একলা অন্ধকারে যতদূর বুঝলাম দাঁড়িয়ে থাকতে রাজি নয়। ওরা তো চলে গেল অন্যদিকে। আমার মুশকিল এই যে সঙ্গে একটা দেশলাই পর্যন্ত নেই। এই কৃষ্ণা চতুর্দশীর রাতের অন্ধকারে একা মাঠের মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে কে জানে। সেখানে কতক্ষণ ছিলাম জানি না, ঘণ্টাখানেক বোধহয় হবে বা তার বেশি হয়তো। তারপর খালের ধার ছেড়ে মাঠের দিকে এগিয়ে গেলাম। এদের ব্যাপারটা কি বুঝতে পারছি না। এমন সময় দূরে আলো দেখা গেল। গরুর গাড়ির গাড়োয়ানের গলাটা শুনলাম, বাবু বাবু, এই যে এদিকে এদিকে এদিকে। আমার সাড়া পেয়ে ওরা আমার কাছে এলো। গাড়োয়ানের সঙ্গে কয়েকটি গ্রাম্য লোক, ওদের হাতে একটা হারিকেন লণ্ঠন। ব্যস্তভাবে বললাম, কি হলো, পাওয়া গেছে? যার হাতে লণ্ঠন ছিল সেই লোকটা বলল, চলেন বাবু, সব রয়েছেন তেনারা আমার বাড়িতে বসে। আমি বাবু গোয়াল ঘরে গরুদের জাপ কেটে দিয়ে ঢুকছি সন্ধ্যের একটু পরেই। দেখি ওই গোয়াল ঘরের এক পাশে একটা পরমা সুন্দরী স্ত্রী লোক। তখন আমি তো চমকে উঠেছি বাবু, কি তারপর বাড়ির লোক এসে পড়ল, তারপর এনারা গিয়ে পড়লেন। তাদের আমরা বাড়িতে বসিয়ে আপনার খোঁজে বেরুলাম। অন্ধকারের মধ্যে ভদ্রলোকের ছেলে, রে কি কষ্ট। চলুন গরিবের বাড়ি, দুটো ডাল ভাত রান্না করি খান। দিদি ঠাকুরনের মাথাটা যদি ভালো হতো তো দিদি ঠাকুরনি রান্না করে নিতেন। একেবারে লক্ষ্মীর প্রীতিমা। আমাদের বাড়িতে তার পায়ের ধুলো পড়েছে। আপনারা সবাই ব্রাহ্মণ শুনলাম, কতকালের ভাগ্যই আমাদের। দুটো ভাত সেবা করে আজ রাতে শুয়ে থাকুন, কাল ভোরে আমি আমার গাড়িতে তিরোল পৌঁছে দেব আপনাদের। গ্রামের মধ্যে লোকটার বাড়ি গিয়ে পৌঁছলাম। বাড়িটার কথা এখানে একটু ভালো করে বর্ণনা করা দরকার, কারণ এর পরবর্তী ঘটনার সঙ্গে এই বাড়ির অতি ঘনিষ্ঠ সম্বন্ধ। একবার ভাবি, সেই রাত্রে যদি সেখানে থাকবার প্রস্তাবে রাজি না হয়ে ওদের নিয়ে সোজাসুজি তিরোলে চলে যেতাম। আসলে নিয়তি যাকে যেখানে টানে, তিরোল গেলেই কি নিয়তির হাত থেকে উদ্ধার পাওয়া যেত? ভুল। বাড়িটা ওদেশের চলন মতো মাটির দেওয়াল, বিচুলিতে ছাওয়া। বাইরে বেশ বড় একখানা বৈঠকখানা, তার 2 কামরা, মাটির দেওয়ালের ব্যবধান। সামনে খুব বড় মাটির দাওয়া, তার সামনে উঠোন, উঠোনের পশ্চিম ধারে ছোট একটা ঘাট বাঁধানো পুকুর। বৈঠকখানার 2টো কামরার মধ্যে যেটা ছোট, সেটার পেছনের দোর খুলে কিন্তু বাইরের উঠোনে আসা যায় না। সেটি অন্তঃপুরের যাতায়াতের পথ। গৃহস্বামীর নাম রসিক লাল ধারা, জাতিতে কৈবর্ত। সুতরাং তাদের রাঁধা ভাত আমাদের চলবে না। রসিকলালের একান্ত অনুরোধে আমরা রান্না করতে রাজি হলাম। জিনিসপত্র, দুধ, শাকসবজি 6 জনের উপযোগী এসে পড়ল। আশ্চর্যের বিষয় এই যে রান্না করল পূর্ণিমা। পূর্ণিমা আবার আগেকার সেই শান্ত স্বাভাবিক মূর্তি ধরেছে। তার কথাবার্তা, রান্নার কৌশল, সহজ ব্যবহার দেখে কেউ বলতেও পারবে না কিছুক্ষণ আগে এই মেয়ে
গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়েছিল। খেতে বসবার কিছু আগে পূর্ণিমা যেখানে রাঁধছে সেখানে উঁকি মেরে দেখি গ্রামের অনেক মেয়ে ওকে দেখতে এসেছে। নানা রকম কথাবার্তা জিজ্ঞেস করছে। বুঝলাম পূর্ণিমার কাহিনী গ্রামময় রটে গেছে। রাত 11টা প্রায় বাজে। পূর্ণিমা এসে আমাদের খেতে ডেকে নিয়ে গেল। আমি বললাম, সকলের সঙ্গে আলাপ হলো পূর্ণিমা? ওরা সব এসেছে কেন জানেন? আমায় নাকি সব দেখতে এসেছে। আমি বললাম, আমি তো ভাই আপনাদের মতোই মেয়ে, দুখানা হাত, দুখানা পা, আমায় আবার দেখবার কি আছে? আর কি কথা হলো? আর কিছুই না, আমাদের বাড়ি কোথায়, আমার বয়স কত, এই সবই জিজ্ঞাসা করছিল। আর বলছিল, তোমার বিয়ে হয়নি? আমি বললাম, এবছর বাবা আমায় বিয়ে দেবেন বলেছেন। বলেই সে আমাদের পাতে ডাল নাকি পরিবেশন করতে আরম্ভ করলো। আমি তো অবাক। ওর দাদার দিকে চাইতে সে বেচারি আমায় চোখ টিপল। পাগল হোক, উন্মাদ হোক, মেয়েদের স্বাভাবিক প্রবৃত্তি যাবে কোথায়? বড় কষ্ট হলো ভেবে। অভাগীরও স্বাদ এ জীবনে পূর্ণ হওয়ার নয়। কিন্তু এ ধরনের দু একটা বেফাঁস কথা ছাড়া পূর্ণিমার অন্য সব কথাবার্তা এমন স্বাভাবিক যে কেউ তার মধ্যে এতটুকু খুঁত ধরতে পারবে না। ওর গলার সুরটা ভারী মিষ্টি। খুব কম মেয়ের গলায় এমন মিষ্টি সুর শুনেছি আমি। এমন একটি সুন্দর চালচলন, নিজের দেহটা বহন করে নিয়ে বেড়ানোর সুশ্রী ধরন আছে যে ওকে নিতান্ত সাধারণ শ্রেণীর মেয়ে বলে কেউ ভাবতে পারবে না। আমায় বলল, আপনাকে তো আমরা বড় কষ্ট দিলাম, আমাদের শয়লাডিতে একবার যাবেন কিন্তু দাদা। বেশ বেশ, যাব বই কি দিদি, নিশ্চয়ই যাব। এই পুজোর সময় যাবেন। আমাদের ওখানে দুখানা পুজো হয়, একখানা কলিয়ারি বাবুরা করে, আর একখানা বাজারে হয়। শখের থিয়েটার হয়। আর একটা জিনিস দেখবেন, সাঁওতালের নাচ, সে একটা দেখবার জিনিস। আসুন, পুজোর সময় আসুন, ভারী খুশি হব আমরা আপনি এলে। তাহলে কথা রইল কিন্তু দাদা, বোনের নেমন্তন্ন কিন্তু আপনাকে রাখতেই হবে। এই সময় গৃহস্বামীর মেয়ে দুধ নিয়ে এসে পূর্ণিমাকে বলল আমাদের সকলকে দুধ দিতে। পূর্ণিমা বলল, তাহলে একখানা দুধের হাতা নিয়ে এসো খুকি, ডালের হাতায় তো দুধ দেওয়া যাবে না। পূর্ণিমার এই সমস্ত কথাবার্তার খুঁটিনাটি আমার খুব মনে আছে, কারণ পরে এই কথাগুলো মনে মনে আলোচনা করবার যথেষ্ট কারণ ঘটেছিল। আহারাদির প্রায় আধ ঘন্টা পর আমরা সবাই শুয়ে পড়লাম। পূর্ণিমা তার দাদার সঙ্গে বাইরের ঘরের ছোট কামরাটায় এবং আমি বড় কামরাটায়। এবার আমি নিজের কথা বলি। শরীর ও মন বড় ক্লান্ত ছিল। অল্পক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু কতক্ষণ পর জানি না, এবং কেন তাও জানি না। হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। আমার বুকে যেন পাথরের ভারী বোঝা চাপিয়েছে। নিঃশ্বাস প্রশ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে। ভাবলাম নিশ্চয়ই নদীর হাওয়ায় ঠান্ডা লেগে গেছে বা ওই রকম কিছু। অমন হয়। আবার ঘুমোবার চেষ্টা করি। এমন সময় আমার মনে হলো পাশের কামরায় কিরকম একটা কৌতূহলজনক শব্দ হচ্ছে। হয়তো পূর্ণিমার দাদার নাক ডাকার শব্দ। অদ্ভুত রকমের নাক ডাকা বটে, যেন গোঙানি বা কাতরানির মতো। একটু পরেই আর শব্দ শুনতে পেলাম না। আমিও পাশ ফিরে ঘুমিয়ে পড়লাম। আমার ঘুম ভাঙল খুব ভোরে। পাশের কামরার দোর তখনও বন্ধ। আমি উঠে হাত মুখ ধুয়ে মাঠের দিকে বেড়াতে গেলাম। আধ ঘন্টা বেড়ানোর পর ফিরে এসে দেখি তখনও ওরা কেউ ওঠেনি, এমনকি বাড়ির লোকও না। আরও আধ ঘন্টা পরে গৃহস্বামী রসিক ধারা উঠে বাইরের ঘরের দাওয়ায় এসে বসল। আমায় বলল,
তা ঘুমুলেন কেমন বাবু? মশা কামড়ায়নি তো? এরা এখনো ঘুমুচ্ছেন বুঝি? রসিকের সঙ্গে কিছুক্ষণ চাষবাসের গল্প করলাম। তারপর সে উঠে কোথায় বেরিয়ে গেল। এদিকে প্রায় 8টা বাজল। তখনও পূর্ণিমা বা তার দাদার ঘুম ভাঙেনি। 8:30টার সময় রসিক ফিরে এলো। গ্রীষ্মকাল, 8:30 মানে দস্তুর মতো বেলা। খুব রোদ উঠে গেছে চারিধারে। রসিক আবার জিজ্ঞেস করল, এরা এখনো ওঠেননি? গরমে সারা রাত ঘুম হয়নি বোধ হয়, ভোরের দিকে ঘুমিয়েছে আর কি। আমার কাহিনী শেষ হয়ে এসেছে। বেলা 9টার সময়ও যখন ওদের সারা শব্দ শোনা গেল না, তখন আমি দরজায় ঘা দিলাম। ঘরের মধ্যে মানুষ আছে বলে মনেই হলো না। তখন বাধ্য হয়ে আমি পশ্চিম দিকের ছোট জানলাটা দিয়ে উঁকি মেরে দেখতে গেলাম। ঘরের মধ্যে একটি মেয়ে নিদ্রিতা। এ অবস্থায় জানলা দিয়ে চেয়ে দেখতে দ্বিধাবোধ করছিলাম, কিন্তু একবার দেখাটা দরকার। ব্যাপার কি ওদের? জানলা দিয়ে যা দেখলাম তাতে আমি চিৎকার করে উঠেছিলাম বোধহয়। ঠিক ঠিক বলতে পারবো না, কারণ আমারও কিছুক্ষণের জন্য বুদ্ধি লোপ পেয়ে গিয়েছিল। কি যে ঘটেছে কি না ঘটেছে আমার খেয়াল ছিল না। জানলা দিয়ে যা দেখলাম তাই রকম। প্রথমেই আমার চোখে পড়ল, ঘরে এত রক্ত কেন? চোখে ভুল দেখলাম নাকি? কিন্তু পরক্ষণেই আর সন্দেহের অবকাশ রইল না। ঘরে একখানা চৌকি পাতা। পূর্ণিমার দাদা চৌকির উপরকার বিছানায় উপুর হয়ে কেমন যেন অস্বাভাবিক ভঙ্গিতে শুয়ে। বিছানা রক্তে ভাসছে, মেঝেতে রক্ত গড়িয়ে পড়ে মেঝে ভাসছে, আর পূর্ণিমা দেওয়ালের ধারে মেঝের উপর পড়ে আছে। জীবিতা কি মৃতা বুঝতে পারলাম না। একটা পাশ বালিশ চৌকির উপর থেকে যেন ছিটকে পূর্ণিমার দেহের কাছে পড়ে, সেটাও রক্তমাখা। আমার চিৎকার অনেক দূর পর্যন্ত শোনা গিয়েছিল বোধহয়। লোকজন চারিধারে এসে পড়ল। আমার জ্ঞান ছিল না। মাথায় জল টল দিয়ে আমায় সকলে চাঙ্গা করে 10-15 মিনিট পরে। এদিকে দরজা ভেঙে সকলে ঘরে ঢুকল। তারা দেখল পূর্ণিমার দাদার গলায়, কাঁধে ও হাতে সাংঘাতিক কোপের দাগ। আগের রাতে কুটনো কোটার জন্য একখানা বড় বঁটি গৃহস্থেরা দিয়েছিল। সেখানা রক্তমাখা অবস্থায় বিছানার ওপাশে পড়ে। পূর্ণিমার শাড়ি ব্লাউজে খুব একটা বেশি রক্ত নেই, কেবল শাড়ির সামনের দিকটাতে যেন ছিটকে লাগা রক্ত খানিকটা। হতভাগিনী রাত্রে কোনো এক সময় এই বীভৎস কাণ্ড ঘটিয়েছে। নিজের হাতে ভাইকে খুন করে ঘরের মেঝেতে অঘরে নিদ্রায় অভিভূতা। দিব্যি শান্ত নিশ্চিন্তভাবে ঘুমোচ্ছে। আমার যখন জ্ঞান হয়ে ঘরে ঢুকেছি, তখনও ঘুমন্ত অবস্থায় ওকে দেখাচ্ছে কি সুন্দর, আরো ছেলে মানুষ, নিষ্পাপ সরলা বালিকার মতো। নারীর প্রলয়ঙ্করী ধ্বংসমূর্তি সেই ভয়ানক প্রভাতে এক মুহূর্তে আমার চোখের সামনে যেন ফুটে উঠল। পলকে যে প্রলয় ঘটায়, এক হাতে দেয় প্রেম, অন্য হাতে আনে মৃত্যু। এক হাতে খড়গ, অন্য হাতে বরাব হয়। অতঃপর যা ঘটবার তাই ঘটল। পাড়ার লোক, গ্রামের লোক ভেঙে পড়ল। পুলিশ এলো। আমি মেয়েটার অবস্থা সম্পর্কে যা জানি খুলে বললাম। তাদের জেরার প্রশ্নোত্তর দিতে দিতে আমার মনে হলো হয়তোবা আমি পূর্ণিমার দাদাকে খুন করে থাকব। ঘুমন্ত মেয়েটির পাশ থেকে ওর দাদার মৃতদেহ সরানোর ব্যবস্থা আমি করে দিলাম। মৃতের সকল চিহ্ন, রক্তাক্ত বস্ত্র, বঁটি, বিছানা। উন্মত্ততায় ঘুম ভাঙেনি তাই রক্ষে। দুপুর পর্যন্ত পূর্ণিমা নিরুদ্বেগে ঘুমল। পুলিশকেও কষ্ট করে ওর ঘুম ভাঙাতে হলো। আমি ওর পাশে গিয়ে দাঁড়ালাম এই ঘোর অন্ধকার রাতে।
অসহায় উন্মাদিনীর আর কে ছিল সেখানে? যদিও ওর অবস্থা দেখে চোখের জল ফেলেনি এমন লোক সে অঞ্চলে ছিল না। কি মেয়ে, কি পুরুষ, এমনকি থানার মুসলমান দারোগা পর্যন্ত। চয়লাডি কলিয়ারিতে টেলিগ্রাম করা হলো। ওর বাবা এলেন, তার সঙ্গে এলেন তার 3টি বন্ধু। ওদের মুখে প্রথম শুনলুম পূর্ণিমা বিবাহিতা, পাগল বলে স্বামী নেয় না। আর সে কখনো জানেই না সে বিবাহিত। সে কখনো জানে সে বিবাহিতা, কখনো আবার ভুলে যায়। পূর্ণিমার মা নেই, তাও এই প্রথম শুনলাম। ভদ্রবংশের ব্যাপার, এ নিয়ে খুব গোলমাল যাতে না হয় শুরু থেকেই তার ব্যবস্থা করা হলো। খবরের কাগজে ঘটনাটা উঠেছিল, কিন্তু একটু অন্যভাবে। কয়েকটি প্রভাবশালী লোকের সহানুভূতি লাভ করার দরুন ব্যাপারের জটিলতার হাত থেকে আমরা অপেক্ষাকৃত সহজেই রেহাই পেলাম। পূর্ণিমাকে রাঁচি উন্মাদ আশ্রমে দেওয়ার ব্যবস্থা হলো। ওর বাবাও দেখলাম ওকে আর বাড়ি নিয়ে যেতে রাজি নয়। শ্রীরামপুর কোর্টের প্রাঙ্গণ থেকে ওকে মোটরে সোজা আনা হলো হাওড়া। হাওড়া থেকে রাঁচি এক্সপ্রেসে যখন ওঠানো হচ্ছে তখন এক গাল হেসে ও আমার দিকে চেয়ে বলল, আমাদের শয়লাডিহিতে আসবেন কিন্তু একদিন, মনে থাকবে তো? ওর বাবাকে বলল, দাদা কোথায় বাবা? দাদাকে দেখছি না। দাদার কাছে কানের দুল দুটো খোলা রয়েছে, আমার কানটা যে বড্ড ন্যাড়া ন্যাড়া দেখাচ্ছে। এসব কয়েক বছর আগেকার কথা। অনেকেই বুঝতে পারবেন আমি কোন ঘটনার কথা বলছি। মানুষ চলে যায়, স্মৃতি থাকে। জীবনের ওপর কত চিতার ছাই ছড়ানো, সেই ছাইয়ের সূক্ষ্ম স্তরে বহু প্রিয় পরিচিত জনের পদচিহ্ন আঁকা। এই শ্যামলা পৃথিবী, রৌদ্রালোক, পরিবর্তনশীল ঋতুচক্রের আনন্দ থেকে নির্বাসিতা সেই হতভাগিনীর কথা মাঝে মাঝে যখন মনে পড়ে তখন ভাবি সে নেই। এতদিনে রাঁচির উন্মাদ আশ্রমে অভিশপ্ত জীবনের অবসান হয়ে গেছে। ভগবান আর ওকে কতকাল কষ্ট দেবেন বলা বাহুল্য। এই কাহিনীর মধ্যে আমি সব কাল্পনিক নামধাম ব্যবহার করেছি, কারণ সহজেই অনুমেয়। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে আপনারা শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী তিরোলের বালা। গল্প পাঠ ও লেখকের ভূমিকায় ছিলাম আমি, সায়ন্তন। অন্যান্য ভূমিকায় অভিনয় করলেন বর্ণালী দেববর্মন, কৌশিক গাঙ্গুলি, শান্তনু দত্ত এবং মনীষ ঘোষ। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ। প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। আমাদের গল্পগুলো আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। এই রকম সব হরর গল্প পেতে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ।